মহান সৃষ্টিকর্তা আল্লাহ যে থ্রুতে মুনাফিকের সংজ্ঞায়িত করেছেন, সকল ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। মানে আমাদের সামনে আর কোনো আশা নাই, কিন্তু আমাদেরকে জিততে হবে, হয় বাঁচো নয় মরো। ব্যাপারটা ছিল ওইরকম পরিস্থিতি। সেই জিল্লুরের রক্তমাখা বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশকে সাক্ষী রেখে স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ, সম্মিলিতভাবে। সে তো বাংলাদেশকে স্বীকার করে না, সে বাংলাদেশকে ওন করে না, সে বাংলাদেশি, সেটাই তো সে পরিচয় দিতে লজ্জাবোধ করে না। ভারতের মতো রাষ্ট্রকে সে কিভাবে আশ্রয় নিল? জুলাইকে আমরা বাঁচিয়ে রাখবো, জুলাইয়ের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব, হয় আমরা বাঁচব, না হলে আমাদের যারা শত্রুপক্ষ আছে এরা বাঁচবে। চলছে জুলাই মাস। জুলাই শুনেই নিশ্চয়ই সবার মানসপটে ভেসে উঠছে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের ৩৬ দিন, অর্থাৎ ৩৬ জুলাইয়ের কথা। জুলাই আন্দোলনের আইকনিক দৃশ্যগুলোর একটি, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের প্রাককালে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এক নেতা বলছেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেই নেতা আবিদুল ইসলাম খান। প্রশ্ন হবে কঠিন, উত্তর হতে হবে স্পষ্ট। শুরু করা যাক আজকের পডকাস্ট। আবিদ, বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আপনাকে এবং বাংলা নিউজকে শুভেচ্ছা জানাই। আবিদ, শুরুতেই আমরা একটু জানতে চাই, আপনার এই ছাত্র দলের রাজনীতির সঙ্গে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? আপনার বেড়ে ওঠা, আপনার স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র রাজনীতির জার্নিটা একটু জানতে চাই। ছাত্র রাজনীতির জার্নি যদি বলতে চাই, জীবনে কখনো ইচ্ছে ছিল না আমি ছাত্র রাজনীতি করব কিংবা রাজনীতির সাথে সম্পৃক্ত হব। এটা মানসিকভাবে কখনো ইচ্ছা ছিল না, কোনো এমও ছিল না। যে পরিবার থেকে আমি বেড়ে উঠেছি সেটাও ছিল টোটালি একটা নন পলিটিক্যাল পরিবার। তবে বিএনপি সমর্থক ছিলাম আর কি পারিবারিকভাবে। যদিও আব্বু স্কুলের টিচার হিসেবে যখন ভোট আসতো তখন তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট নিতে চলে যাইতেন। সব কিছু মিলিয়ে আলটিমেটলি একদম যে কট্টর রাজনীতি প্রেমী কোনো পরিবারের সন্তান না আমি। তবে হচ্ছে যে পারিবারিকভাবে বিএনপিপন্থী কিছু ব্যক্তির সাথে আমার পারিবারিকভাবে আমাদের ওঠা বসা ছিল, যার ফলশ্রুতিতে আওয়ামীপন্থী কিছু পরিবার এটা নিয়ে, যদিও আমরা জেনারেল ছিলাম তারপরেও এটা নিয়ে আমাদের সাথে নানান ধরনের ক্লেশ মাঝে মাঝেই জড়াইতো, এগুলো নিয়ে নানান ধরনের কথা শোনাইতো। ছোটোবেলায় এগুলো দেখে আসছিলাম। দেখে আসার পরে ইউনিভার্সিটিতে যখন আসলাম, ইউনিভার্সিটিতে আসার পরে আমি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিই ফার্স্ট ইয়ার থেকেই। তো যার ফলশ্রুতিতে প্রথম 6 মাস আমি হলে উঠি নাই। তো ধরেন হচ্ছে যে একদম লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে আমি হলে উঠলাম। হলে ওঠার পরে 2016 সাল। হলে ওঠার পরে আমি যে গেস্টরুম গণরুমের মুখোমুখি হলে অভিজসীমউদ্দিন হলে উঠলাম। হলে ওঠার পরে যেহেতু আমার আগে আমার বন্ধুবান্ধবরা উঠেছে, আমার ইয়ারমেটরা উঠেছে, তো এখন গেস্টরুমটা সিনিয়ররা না নিয়ে আমার ইয়ারমেট দিয়ে আমাকে গেস্টরুম নেওয়ানোর জন্য পাঠাইলো। আমি সিঙ্গেলই ছিলাম, আমি একজন ছিলাম, আমার সাথে আরেকজন ছিল। আমাদের বন্ধুবান্ধব 5-7 জন মিলে বসে গেস্টরুম গণরুমের নামে যত ধরনের অশ্রাব্য গালাগালিজ থেকে শুরু করে যেটাকে এরা ফ্যাশন হিসেবে নিত। আসলে আমি তো ওই পরিবার থেকে বেড়ে ওঠে নাই, এই ধরনের অশ্রাব্য ভাষা কখনো শুনিও নাই, পরিবারেও শুনি নাই, কেউ আমাকে শোনাবে এই ধরনের কাজ আমি কখনো করি নাই। তো ইনস্ট্যান্টলি আমি মানসিকভাবে সেটা নিতে পারি নাই। তো আমাকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম জিজ্ঞেস করছিল তৎকালীন সময়, তখন আমি আসলে বলতে পারি নাই। তখন আমি যুবলীগের প্রেসিডেন্টের নাম বলছিলাম ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে। তো পরে 2 দিন পরে সিদ্ধান্ত নিলাম আমি আর হলে থাকবো না। আমার বাসা ঢাকাতেই ছিল, কিন্তু আমি হলে ওঠার কারণ হচ্ছে আমার সার্কেলটা বাড়ানোর জন্য। তো পরে হচ্ছে যে আপনার হল থেকে বেরিয়ে যাব, আমার এক বন্ধু আছে আশিক, একে ফোন দিলাম যে আমি তো যে মালামালগুলো আছে, বেডশিটগুলো আছে, এগুলো তোর রুমে তুই নিয়ে যাস, আমি বেরিয়ে যাচ্ছি, আমি বাসায় চলে যাচ্ছি, কারণ এটা থাকা পসিবল। তো ওইখান থেকেই যখন বেরোচ্ছিলাম তখন থেকেই ফোন করলাম যে এই রাজনৈতিক অপসংস্কৃতির মধ্য দিয়ে তো আলটিমেটলি একটা মানুষ বেড়ে উঠতে পারে না, বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। স্টুডেন্টরা এত হচ্ছে যে ইনোসেন্ট অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে এই ধরনের নোংরামি দেখার পরে প্রপারলি হচ্ছে যে একটা যে মানসিকতা থাকে, ভদ্র মানসিকতা, এগুলো লোপ পায়, সুতরাং সে তো ভালোভাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারবে না। তখনই মনে হলো ওই দিনের যে বিহেভিয়ার ছিল তাদের,
তো বাস্তবতা যেটা ফার্স্ট ইয়ারের একটা প্রতিশোধ পরায়ণতা থাকে, খুব স্বাভাবিক ব্যাপার। এই বিহেভটা করছে, ঠিক আছে, আমিও ছাত্র রাজনীতি জয়েন করব, পরে এগুলোর বিচার আমরা করব, এই টাইপের একটা পণ ছিল। সে পণ থেকেই ধরেন ওই মুহূর্তে, যেহেতু হাসিনাকে কখনোই পছন্দ করি নাই, এবং যখন 2008 সালে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, খুব বুঝতাম না, কিন্তু আওয়ামী লীগ কেন আসলো এটা নিয়ে না বোঝা পরিস্থিতিও নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করলো। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম ওই মুহূর্তে 2016 সাল, যে সময়টাতে সরাসরি হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে একটাই অপোজিশন পার্টি আছে, সেটা বিএনপি, আর সেটা ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। যার ফলশ্রুতিতে আমি ওই হল থেকে বেরিয়েই আমার ফেসবুকের সার্চ অপশনে লিখলাম কবি জসিমউদ্দিন হল ছাত্রদল, লিখে সার্চ দিয়ে তৎকালীন সময়ের যে সদস্য সচিব, ওনাকে আমি খুঁজে পাইলাম। ওনাকে বললাম, ভাই আপনার সাথে দেখা করতে চাই। পরবর্তীতে টপ টেনে যে এলিফ্যান্ট রোডের টপ 10, ওখানে এসে দেখা করছি। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পথচলা অনেকের সাথে পথচলা চলছি, কিন্তু প্রাথমিকভাবে আমি এভাবে খুঁজে বের করছি, আমাকে কেউ নিয়ে আসে নাই, আমি নিজেই খুঁজে আসছি যে একটা রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে, নিজেই এটি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে কারা হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারে, ছাত্রদল। যার ফলশ্রুতিতে আমার ছাত্রদলে এভাবেই ছাত্রদলের রাজনীতিতে আসা, এরপর ধীরে ধীরে চলতে আজকের এই পর্যায়ে পর্যন্ত সার্ভাইভ করা। আপনি মূলত বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতিতে মূল আলোচনায় এসেছেন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের হয়ে, যখন আপনি ভিপি নির্বাচন করলেন। তো আপনি হেরে গেলেন কেন? আপনার কাছে যদি জানতে চাই যে আপনি ব্যাপক আলোচিত ছিলেন, কিন্তু ভোটের ফলাফলে আপনি হেরে গেলেন কেন? আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে যে ডাকসু নির্বাচনের সময় বলছিল, ভাই আপনি হেরে গেলে কি করবেন? দেখেন, যে জুলাই আমরা চোখের সামনে দেখেছি, আজকের এই দিনটাতে 19 তারিখ, 2024 সালের 19 তারিখ ছিল শুক্রবার। আমার মনে পড়ে এই সময়টাতে আমরা বসুন্ধরা গেট ছাড়ি, এখান থেকে বিক্ষোভ করে আমরা বাসায় চলে যাই। তো আসলে আমরা যে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে যেভাবে আমাদের সহযোদ্ধাদের মৃত্যু দেখেছি, চোখ হারাতে দেখেছি, হাত পা অঙ্গহানি হইতে দেখেছি, আসলে এই জুলাই গণঅভ্যুত্থান যারা সচক্ষে দেখেছে এবং সংগ্রাম করেছে, তাদের জীবন আসলে নতুনভাবে হারানোর কিছু নাই। 5 আগস্টে আমরা সবাই জিতে গিয়েছি। তবে আমি চাচ্ছিলাম যে নির্বাচনে যেন একটা স্বচ্ছতা বজায় থাকে, সরলতা বজায় থাকে, কিন্তু সেটার ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা আপনারা সবাই জানেন। সুতরাং যদি সব কিছু যথাযথভাবে সম্পন্ন হতো, তাহলে এটার ইম্প্যাক্ট অবশ্যই জাতীয় নির্বাচনে পড়ত। পরবর্তীতে সেটা জাতীয় নির্বাচনে কোনো ইম্প্যাক্ট পড়েনি। তবে জীবনের প্রতিটি পরিস্থিতি জীবনের জন্য শিক্ষা। হয়তো বা আমার মহান সৃষ্টিকর্তা আমার তকদিরে এই রেজাল্টটা রেখেছেন, হয়তো বা আমাকে এই পরিস্থিতি ফেস করাবেন, এটা তিনি রেখেছেন। যার ফলশ্রুতিতে আমি পরিস্থিতিটা ফেস করেছি। এটা নিয়ে বাড়তি কোনো কথা আর আমি এখন বলতে চাই না। আপনি কি ছাত্রীদেরকে কানেক্ট করতে পারেননি, নাকি নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়েছে? আপনারা অনেক সময় আমরা দেখেছি যে আপনারা এখন যিনি ভিপি আছেন সাদিক কায়েমকে নীলক্ষেতের ভিপি বলেন, এই বিষয়টা একটু জানতে চাই। 5 আগস্ট পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ যখন চলে যায়, ছাত্রলীগ যখন 17 তারিখ বের করে দেওয়া হয়, 5 আগস্টের পরে অঘোষিতভাবে একটা দখলদারিত্ব প্রত্যেকটা ক্যাম্পাসে হয়েছে 5 আগস্ট বিকেল থেকে। তো 5 আগস্ট বিকেল থেকেই যারা ছাত্র শিবিরের যারা ক্যাম্পাসে ছিলেন, ছাত্রলীগের আন্ডারে ছিলেন থেকে, তারাই পরবর্তীতে তারা হলে আছেন, তারা হলের বর্তমানে হোম গ্রাউন্ড তাদের। সেই ফলশ্রুতিতে পরবর্তীতে কাউকেই তারা কিন্তু পরবর্তীতে হলে একটা মবক্রেসির মধ্য দিয়ে কাউকে ঢুকতে দেয় নাই। যে কোনো শিক্ষার্থী যদি হলে উঠতে চাইতো, তখন তাদের কাছে যথাযথভাবে তাদের সমর্থন নিয়ে, তাদের অনুমতি নিয়ে উঠতে হইতো, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে 5 আগস্টের পরে, 5 আগস্ট বিকেল থেকে। এরপরে ভিসি নিয়োগ নিয়ে একটা মবক্রেসি হয়েছে, যেখানে ওবায়দ স্যার হওয়ার কথা ছিল, ওইখানে নিজেদের মতো করে একটা মবক্রেসি সৃষ্টি করে নিয়াজ স্যারকে নিয়ে আসলো, নিরপেক্ষতার ভান ধরায় নিয়ে আসলো। আসলে তো নিয়াজ স্যার কখনোই নিরপেক্ষ ছিলেন না, উনি সরাসরি জামাত এবং শিবিরকে সার্ভ করেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত জামায়াত শিবিরের কাছ থেকে নিয়ে উনি সেটাকে বাস্তবায়ন করার ভূমিকায় উনি ছিলেন। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে যে হল প্রতিনিধি কমিটি, যে ছাত্র প্রতিনিধি কমিটি হয়েছে, সেই কমিটিটাও নিয়াজ স্যার ছাত্র শিবিরে যারা ছিল তাদেরকে দিয়ে করা হয়েছে। পরবর্তীতে আপনি দেখেছেন হলের যারা ভিপি জিএস নির্বাচন করেছে, সে ছাত্র প্রতিনিধির থেকেই কিন্তু নির্বাচন করেছে। সুতরাং ছাত্রলীগ চলে যাওয়ার পরে যেখানে দখলদারিত্ব থেকে আমরা বেশি আসছিলাম, সেটা ছিল প্রকাশ্য দখলদারিত্ব। তখন আমরা আরেকটা গুপ্ত কিংবা অপ্রকাশ্য
দখলদারিত্ব আমরা নিজের চোখে আমরা সেগুলোকে দেখতে পেলাম এবং তারা সেভাবেই সকল সেট আপ সম্পন্ন করে নির্বাচন আয়োজন সম্পন্ন করেছে। এবং হচ্ছে যে নির্বাচনের আগে আমি একটা হচ্ছে যে আপনার প্যানেলের ভিপি ছিলাম, কিন্তু নির্বাচন রাগ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনের দিন সকালের পর্যন্ত আপনি আমার সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তাদের সাথেও নাসির রাকিব ভাই নাসিরের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে প্রপারলি জানানো হয় নাই যে আসলে কেন্দ্র কয়টা। আমাদেরকে কেন্দ্র জানানো হয়েছে 7টা না 8টা, কিন্তু কেন্দ্র গিয়ে দেখলাম যে প্রত্যেকটা হলই এক একটা করে কেন্দ্র। ব্যাপারটা হচ্ছে ওরকম। সুতরাং অনেক হচ্ছে যে একদিকে যেমন প্রশাসনিক অসহযোগিতা ছিল, একই সাথে গত 1 বছর ধরে ওইভাবে একটা সেট আপ তৈরি করা হয়েছে যেটার সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের তেমন কোনো সম্পৃক্ততা ছিল না। আর নির্বাচনের দিন সকালে আপনি যেটা দেখেছেন যে প্রথম আলো থেকে শুরু করে সকল ধরনের মেইন স্ট্রিম মিডিয়া, পত্রিকা থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সব জায়গা থেকে সকালে একটা ফটো কার্ড আদায় করে নিল ভোট বাহিনী যে ছাত্রদলের আবিদ নিয়ম ভেঙে ভোট কেন্দ্র দখলের জন্য কিংবা ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। এক প্রকার দখলদারিত্বই বোঝানো হয়েছে একদম সকালে যখন ভোট কেন্দ্রে ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে। পরবর্তীতে কিন্তু প্রথম আলো থেকে শুরু করে সকল মিডিয়া যারা এই নিউজটাকে কাভার করেছে তারা সরি প্রকাশ করেছে যে আবিদ নিয়মের ভিতরে থেকেই কেন্দ্রে প্রবেশ করেছে। এই যে একদিকে এমনিতেই আমি যা বলি না আমরা যা করি না এটা নিয়ে বিভিন্ন বটপিস থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর ওখানে প্রথম আলো থেকে শুরু করে সকল ধরনের পত্রপত্রিকা মিডিয়া যখন এই একটা নিউজ ছড়ায়, মিথ্যা নিউজ, সেই নিউজটাকে নিয়ে বটবাহিনী কোন লেভেলের প্রচার চালিয়েছে চিন্তা করে দেখেন। এখন আপনি দুঃখ প্রকাশ করতে করতে তো দুপুরের পর হয়ে গেছে যখন ভোট শেষ পর্যায়ে, তো এটা একটা বিগ ইম্প্যাক্ট ফেলেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তারপর হচ্ছে যে নীলক্ষেত সংক্রান্ত ইস্যু, তো এটা তো আমার কথা না, নীলক্ষেত সংক্রান্ত ইস্যু তো নিউজ 24 থেকে শুরু করে বাংলা ভিশন থেকে শুরু করে মেন স্ট্রিম অনেক মিডিয়ার অনুসন্ধানী করে সত্যতা যাচাই করে নিয়ে এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার নির্বাচনের আগের দিন নীলক্ষেত অরক্ষিত পরিস্থিতিতে পড়ে গেছে। এবং আমি পরবর্তীতে অন্য প্যানেলের জিএসের সাথে কথা বলে আমি জানতে পারি যে যেই প্যানেলের জিএসের সাথে এস.এম. ফরহাদেরও সম্পর্ক ভালো ছিল। এস.এম. ফরহাদের উক্তি দিয়ে সে বলেছে, এস.এম. ফরহাদই তাকে জানিয়েছে এরা জানতো যে ব্যালট পেপার ওইখানে অরক্ষিত পরিস্থিতিতে আছে। তো এই হচ্ছে গোটা একটা নির্বাচন। কিন্তু এই নির্বাচন আসলে প্রতিটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ দুটো সাইড থাকে, কিন্তু প্রত্যেকটা সাইডেরই থেকেই শিক্ষা থাকে। আপনি বিজয়ী হলেও শিক্ষা থাকবে, আপনাকে যদি কেউ হারিয়ে দেয় সেই জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। যাই হোক, একটা প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেছি 5 আগস্ট পরবর্তী সময়ে, যেখানে ছাত্রদল যা, ছাত্রলীগ তা, নানান ধরনের মবক্রেসি, নানান ধরনের টান, 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন, নানান ধরনের হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালানো হয়েছে। যে পেজগুলো থেকে 5 আগস্ট পূর্ববর্তী সময় আমরা যখন নির্যাতিত হতাম, আমরা যখন আহত হতাম, আমাদেরকে নিয়ে যে পেজগুলো থেকে পোস্ট দিত, বেগম খালেদা জিয়াকে নিয়ে যে পেজগুলো থেকে পোস্ট দিত, জনাব তারেক রহমানকে নিয়ে যে পেজগুলো থেকে পোস্ট দিত, জিয়াউর রহমানকে নিয়ে যে পেজগুলোতে পোস্ট দিত, মানে কথা হচ্ছে যে বিরোধী দলের নির্যাতনের, নিপীড়নের বয়ান বর্ণনা করে যে পেজগুলো সর্বসাধারণের একটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স নিয়ে সবাইকে গ্যাদার করতে পারছে একটা প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্মগুলো থেকেই 5 আগস্ট পরবর্তী সময় এই ধরনের ন্যারেটিভগুলো আমাদেরকে দমানোর জন্য ছড়ানো হয়েছে, যেটা জামাত শিবির খুব পরিকল্পিতভাবে করে, সেখানে তারা সফল হয়েছে। কিন্তু এটা সাময়িক সফলতা। ইতিমধ্যে আপনি যান আমাদের প্রোফাইলগুলোতে যান, কিংবা এখন একটু ক্রস চেক করেন, ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ তাদের যে অপপ্রচারের স্টাইলটা একসাথে যারা মিডিয়া সন্ত্রাস করেছে এগুলো তারা ধরতে পেরেছে। এই যে দেখেন আমার চরিত্র নিয়ে কিংবা আমাকে নিয়ে, মানে বিশেষ করে হচ্ছে যে কিছু মজুর সাংবাদিক ছিল ওই সময়, যেটা তারা আমার এগেনস্টে ফিটি করে দিয়ে রাখছিল যে আবিদ কী করে, আবিদের প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ করতে হবে। আপনি আশ্চর্য হবেন, আমি গতকালকে একজন সাংবাদিক আমার কাছে আসছিল, ওনার যে হেড অফ নিউজ যিনি আমার কাছে পাঠিয়েছেন উনি হচ্ছে যে কিছু টাইপ করে উনিকে পাঠাইছেন যে আমাকে হচ্ছে যে এমন কিছু কোশ্চেন করবার জন্য যেটার জবাব আমি দেই, যেটা নিয়ে উনি মজা করতে পারবেন। খুব আশ্চর্য লাগলো আমি যখন এটা দেখলাম। সে অনেক গোপনীয়তার সাথে আমাকে এটা দেখাইছে যে ভাই এই হচ্ছে হেড অফ নিউজের, এই ব্যক্তি আমার কাছে পাঠাইছে এবং আপনাকে খোঁচানোর জন্য এই কোশ্চেনগুলো যেন আপনাকে করি এবং আপনার কাছে উত্তর বের করি, ট্রোল করবার জন্য। এভাবে প্রত্যেকটা মিডিয়ারই কিছু লোক আমার পেছনে লাগাই দেওয়া হয়েছিল, সে নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত। এগুলোর অনেক প্রমাণ আমাদের কাছে আছে। আর বাংলাদেশ টাইমস তো জানিনি, এটা হিটার সম্পর্কে নতুন করে বলার দরকার নাই। সে সাংবাদিক নাকি এখনও বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রাউড করে বলে যে আবিদের ফোন কল আমি ভাইরাল করছি, আমাকে কিচ্ছু করতে পারে নাই, আমি তাকে কি করতে যাব। অথচ
সে পুরোপুরিভাবে মিথ্যা এবং যেটার সাথে আমার কোনো সম্পৃক্ত নাই এমনভাবে হচ্ছে যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে একটা ভয়েস কল দিয়ে, যেখানে আমি তাকে অনুনয় বিনয় করে বলেছিলাম যে আপনি যেটা নিউজ করেছেন সেটা মিথ্যা, আপনি এটাকে ডিলিট করে দেন। সে সময় সে ফোন কল প্রকাশ করলো না। যখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইলো, যখন আমি তার বিরুদ্ধে জিডি করতে গিয়েছি এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে, ওদিন রাতে ওই ভয়েস কল প্রকাশ করে দিল নাকি আমি আজকে নাকি তাকে অনুরোধ করেছি ডিলিট করে দেওয়ার জন্য। এভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাই এখন সে প্রাউড ফিল করে হচ্ছে যে সে নাকি তার বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারি নাই, সে খুব প্রাউড যে আমাকে সে বিতর্কিত করতে পেরেছে। এই হচ্ছে মিডিয়া জগতের পরিস্থিতি। এবং সামগ্রিকভাবেই 5 আগস্ট পরবর্তী সময় হঠাৎ করে আমাদের তো মাইন্ডটা আসলে যথেষ্ট পজিটিভিটি ধারণ করি আমরা, সেই জায়গা থেকে আমরা হয়তো বা সব কিছু এত মানে ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করি নাই। তো এরা একের পর এক নানান ধরনের হচ্ছে যে আপনার অপপ্রচারমূলক অনেক প্ল্যান এরা করে এই জায়গাতে সাময়িকভাবে এরা সফলতা অর্জন করেছে। তাহলে এই যে আমরা এখন শুনছি যে ডাকসুর ভিপি যিনি ছিলেন বা আছেন এখন, তিনি আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র ইলেকশন করবেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অথচ আমরা শুনেছিলাম যে এটা ছাত্র শিবির কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, নানা ধরনের কথা শুনেছিলাম। কিন্তু এটা তো আপনারা বারবার দেখে আসছেন যে মানে দুনিয়াতে সবচেয়ে বড় ধোঁকাবাজ এবং মিথ্যা কথা যারা চর্চা করে বাংলাদেশে, সেটা হচ্ছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম। কারণ মানে ইসলামে যা যা না করা হয়েছে, হচ্ছে যে আমি একবার হচ্ছে যে কুষ্টিয়াতে একটু অরানতলাতে বলছিলাম যে ইসলাম কাউকে বাড়ানোর ক্ষমতাও দেয় নাই, কমানোর ক্ষমতাও দেয় নাই। সুতরাং ইসলামের নামে যে আমি ইসলামের নামে রাজনীতি করি না, হয়তো বা ধরেন আমার দলটা ইসলামিক দল না, কিন্তু আমার মূল্যবোধ, আমার নৈতিকতা তো অবশ্যই আমি যেহেতু মুসলমান, অবশ্যই ধর্ম আমাকে প্রভাবিত করে। যেটা সত্য সেটার পক্ষে থাকে, যেটা মিথ্যা সেটার পক্ষে আমি থাকি না। কিন্তু নামটা জামাতে ইসলাম, নামটা ইসলামী ছাত্র শিবির। কথা বললে মিথ্যা বললে ওয়াদা করলে ভঙ্গ করে, এবং যত ধরনের মুনাফিকি কাজ আছে সকল ধরনের, মানে কোরআনে ইসলামকে আল্লাহ রসুল কিংবা মহান সৃষ্টিকর্তা আল্লাহ যে থ্রুতে মুনাফিকের সংজ্ঞায়িত করেছেন, সকল ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। আপনার এই যে অপপ্রচার চালানো, মিথ্যা ছড়ানো, এগুলো কি ইসলাম বলছে? বলে নাই। সুতরাং তারা করে গিয়েছে। সুতরাং নতুনভাবে তাদেরকে বর্ণনা করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। এগুলো জাস্ট সময় নষ্ট। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ এটা চেনে। আর নির্বাচনের কথা যেটা বলেছেন, নির্বাচন করার অধিকার সবার আছে। সুতরাং যদি কেউ চায় যে আমি নির্বাচন করতেই পারে, খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি। ছাত্রদল তো বটেই, পুরো বিএনপিতে যতজন নেতাকে নিয়ে ধরেন ভুয়া তথ্য বা মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, যেগুলো পরবর্তীতে ফ্যাক্ট চেকে ধরা পড়েছে, সেই তালিকায় আপনি উপরের দিকেই আছেন। এই বিষয়টা আপনি কিভাবে মোকাবেলা করেন? আপনি নিশ্চয়ই প্রস্তুত থাকেন না। হুট করে দেখলেন যে আপনি কোনো কথা বলেননি, কোনো মন্তব্য করেননি, কিন্তু দেখছেন যে আপনার নামে একটা ফটো কার্ড ছাপানো হচ্ছে, নিউজ আসছে, এগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করেন? এখন কথা হচ্ছে ভাই, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছি। 16 সাল থেকে 24 সাল পর্যন্ত গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে লড়াই করে গিয়েছি, আহত হয়েছি। এখন আমি তো রাজনীতির মাঠে যতটা যোগ্যতা অর্জন করা প্রয়োজন কিংবা বাংলাদেশের প্রয়োজনে যখন যে বিহেভটা একজন রাজনীতিবিদ হিসেবে আমার করা প্রয়োজন সত্যের পক্ষে, আমি তো সেটা করেই গেছি 2016 সাল থেকে 24 সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত। এবং জুলাই আগস্ট থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করতে ডে 1 থেকে আমরা আমাদের সাইড থেকে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। যে পরিকল্পনা 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। আন্দোলনটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিয়েছিলাম সে রাতে, 14 তারিখ রাতে। যে পরিকল্পনা আমাদের জুনের 7 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ রাত পর্যন্ত আমরা এই প্র্যাকটিসের মধ্য দিয়ে উঠে আসছি। এরপরে আন্দোলন যখন মাঠে চলে গেল, সেখানে আমরা ভূমিকা রেখেছি। 5 আগস্টের ঐতিহাসিক মুহূর্তে আমরা বিজয় নিয়ে বাসায় ফিরলাম। তার মানে আমি আমার বয়সে, যদি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আমাকে জাজ করতে যান, তাহলে ওই জাজে আমি আশা করি হচ্ছে যে আপনি আমাকে ফুল মার্কস দিতে হবে। কারণ আমি আমার রাজনীতিতে কোনো গ্যাপ দেইনি, বাংলাদেশের প্রশ্নে কোথাও আমি আপোষ করিনি। তার মানে কি, আমার রাজনৈতিক ক্যাপাসিটি নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমার ভুল হতে পারে, আপনি আমাকে শুধরে দেবেন, কিন্তু আমি আমার দায়িত্বের ক্ষেত্রে কিন্তু লয়াল। এখন আমাকে যদি আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান,
তাহলে অবশ্যই আপনার কি লাগবে, সেই রাজনৈতিক ক্যাপাসিটিটা লাগবে, সেই রাজনৈতিক জার্নিটা লাগবে। এখন আপনার তো সেই রাজনৈতিক জার্নি নাই, আপনি ছিলেন ছাত্রলীগের ভিতরে এবং ছাত্রলীগের কমিটিতে। সুতরাং সেখানে থেকে তো আপনি বিগত সময়ে আপনি কখনোই আপনি আন্দোলন সংগ্রামও করেছেন আপনার নিজের নামে না, অন্য একটা নাম নিজের নামে রেখে, সালমান নামে। তো সুতরাং আপনি যদি আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চান, তাহলে আপনাকে সেই রাজনৈতিক ক্যাপাসিটি গেইন করতে হবে। এখন যেহেতু আপনার সেই রাজনৈতিক ক্যাপাসিটি নাই, অর্জন নাই, অবদান নাই, সেক্ষেত্রে এখন আপনার প্রতিপক্ষকে যদি আপনি ঠেকাইতে চান, তাহলে চরিত্র নিয়ে টান দিতে হবে, তাকে হচ্ছে যে তার নামে মিথ্যা গুজব অপপ্রচার বারংবার ছড়াতে হবে। সুতরাং যেহেতু আমার ভিতরে কোনো দুর্বলতা নাই, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আমার অপোজিশনে যেই থাকবে, আমি আমার রাজনৈতিক ক্যাপাসিটিতে আমি তার কাছ থেকে আগাই থাকবো। সুতরাং তাকে আমার নামানোর প্রশ্নই আসে না, কিংবা তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর প্রয়োজনটা আমার পড়তেছে না। সুতরাং আমি আমাকে নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যে অপোজিশন আছে, তাদের টার্গেট হচ্ছে আবিদ ঠেকাইতে হবে, এবং আবিদ ঠেকাইতে হইলে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না, তখন তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াও, যত ধরনের অপপ্রচার প্রয়োজন সকল ধরনের অপপ্রচার তার বিরুদ্ধে ছড়াও। যার ফলশ্রুতিতে আমি যা বলি নাই, আমি যা করি নাই, আমি যা করতে পারি নাই, এগুলো আমার নামে ছড়ানো হয়েছে। ছাত্রলীগ যা, ছাত্রদল তা ছড়ানো হয়েছে। ধরেন আমার ছবিটা তুলে আমার ঠোঁটগুলাকে আপনার ঝুম করে ধরে নিলাম, আমার ঠোঁট কালো ধরে নিলাম, এটাতে আরও বেশি হচ্ছে যে মানে আরও বেশি হচ্ছে যে রং করে ছড়ানো হয়েছে শুধুমাত্র এই ঠোঁটের ইমোজি দিয়ে, যে আবিদ ধূমপান করে, আবিদ সারাক্ষণ মাদক নিয়ে পড়ে থাকে, আবিদ নারী নিয়ে পড়ে থাকে। এগুলো ছাত্রলীগ যা, ছাত্রদলতা এই টার্মটা এস্টাবলিশ করে এই আমাদের চরিত্রগুলোকে কিন্তু একদম মফস্বল পর্যন্ত, আপনি যখন ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার এই ধরনের পেজ থেকে যাদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আবার এগুলোর পেজগুলোর রিচও বেশি, তো মানুষ অটোমেটিক্যালি আমাদেরকে বিশ্বাস করে নিচ্ছে। এভাবে আমাদের ব্যক্তিত্বকে হরণ করবার জন্য এমন হেন কোনো প্রচেষ্টা নাই যেটা জামাত ইসলাম এবং তার বট বাহিনী করে নাই। শুধু একটাই কথা, আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়। আপনি আশ্চর্য হবেন, আমি ডাকসু নির্বাচনের সময় আসলে এই 13 দিনের আমার জার্নিটা ছিল 13 দিনের নির্বাচন। তো যার ফলশ্রুতিতে আমার পার্সোনাল যে প্রিপারেশন, সেটা আগে আমার তেমন ছিল না। মিডিয়া জগৎটাতে এরা যে এভাবে বট আক্রমণ করবে, এভাবে সংঘবদ্ধ অপপ্রচার চালাবে, সেই অপপ্রচারটাকে যে আরেকটা কাউন্টার সত্যটা যাচাই করার জন্য একটা কাউন্টার অ্যাটাকের প্রয়োজন ছিল, সেই জায়গায় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। জামাত ইসলামের যে নেতাকর্মীদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছে অনেককে যুদ্ধাপরাধীর মামলায়, তাদের অনেক ছেলে মেয়ে কিন্তু ওই সময়টাতে তাদের অনেকের ছেলে মেয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সিম্পেথি গেইন করেছে। তাদের ফলোয়ার্স অটোমেটিক্যালি বেড়ে গেছে, যে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে হিসেবে, নিজামীর ছেলে হিসেবে, এভাবে কিন্তু তাদের মীর কাসেম আলীর ছেলে হিসেবে, তাদের সন্তান হিসেবে তাদের ফলোয়ার্স কিন্তু বেড়ে গিয়েছিল ওই সময়টাতে। আপনি বিশ্বাস করবেন, নির্বাচনের আগে, আমার ডাকসু নির্বাচনের আগে, তাদের ছেলে মেয়েদের যে অথেন্টিক আইডিগুলো আছে, সেই আইডিগুলো থেকে পর্যন্ত দেদার্স অপপ্রচার চালানো হয়েছে আমার নামে। তো অটোমেটিক্যালি এই ধরনের ব্যক্তিদের আইডি থেকে যখন অপপ্রচার চালাবে, তো এগুলোর ইম্প্যাক্ট পড়বে না? সুতরাং মানে এই ডাকসু নির্বাচনে দেখেন, মানুষের জীবনে হার জিত থাকে, মানুষের জীবনে প্রতিকূলতা থাকে, অনুকূল পরিস্থিতিও আসে। কিন্তু আমি মনে করি আমার জন্য এই ডাকসু নির্বাচনের প্রত্যেকটা পরিস্থিতি আমার জন্য ব্লেসিং ছিল, নিজেকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য। প্রতিটা পরিস্থিতির জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করি, কারণ আজকে যদি আমি খারাপ সময় পার না করতাম, তাহলে হয়তো বা আমার শেখা হইতো না। সুতরাং প্রত্যেকটা পরিস্থিতি আমাকে শিক্ষা দিয়েছে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে আমাকে সহযোগিতা করেছে। এই যে বিভিন্ন ধরনের যে অপপ্রচার বা কিছু নোংরা প্রচারও হয়, এগুলো আপনার পরিবারের লোকজন বা আপনার বন্ধু বান্ধব যারা দেখে, যারা আপনাকে জানে, তারা কি বলে, বা তাদের সাথে আপনার কনভারসেশনটা, তারা কি কখনো ফোন দিয়ে বলে না যে আবিদ, তোমার বা আপনার এই ধরনের একটা মন্তব্য দেখলাম, এরকম ছবি দেখলাম? খুব খারাপ লাগে এই সময়গুলোর কথা মনে হইলে, আসলে মানসিকভাবে অনেক খারাপ। আমার তো দুর্বলতা নেই, এমন না যে আমাকে হেও প্রতিপন্ন করতে পারছে, হয়তো সাময়িকভাবে মিথ্যা ছড়িয়ে এরা মানসিক প্রশান্তি পাইছে। কিন্তু খারাপ লাগে এই জায়গায়, কারণ আমার সাথে যারা রাজনীতি করতো, আমার ছোট ভাই যারা ছিল, যারা আমার রাজনৈতিক ফলোয়ার ছিল, আমি কষ্ট পাইছি ব্যাপারটা তা না, এরা তো আমাকে চিনে। এদের বন্ধু বান্ধবরা এদেরকে মেসেঞ্জারে নখ দিত, কিরে ভাই তোর ভাই এটা বলতেছে, এরা আবার আমাকে দেখাইতো, তখন আমার খুব খারাপ লাগতো। তারপর হচ্ছে ধরেন একদিন আমার আম্মা, মানে আমার পারিবারিক মেম্বারদের কারোর সাথে আমি কোনো রাজনৈতিক আলাপ কখনোই করি না, কখনোই না। আমার ভাইদের সাথেও না, আমার বাবা মার সাথেও রাজনৈতিক আলাপ তারা করতে আসলে আমি তাদেরকে থামিয়ে দিই। আমার ভালো লাগে না এই আলাপগুলো পরিবারে করতে। ওই আপনি দেখে থাকবেন, রোজার ঈদের পরে মোস্ট প্রবলি মেট্রো রেলের একটা ঘটনা, একটা অকারেন্স ঘটছিল এখানে। ওইখানে এক জামাত ইসলামের পেজ থেকে সরানো হয়েছে, এটা নাকি আমার উপরে কে নাকি হামলা করেছে। গোটা বাংলাদেশের এমন কোনো জামাত ইসলামের অর্গান নাই যে অর্গান থেকে এগুলো একযুগে ছড়ানো, লক্ষ লক্ষ হাজার হাজার আইডি থেকে যখন ছড়ানো হলো,
আমার মার কাছ থেকে হয়তো বা এলাকা থেকে আমার আত্মীয় স্বজনকে ফোন দিয়েছে, আম্মা আমার দরজার সামনে এসে বলতেছে এটা কি সত্য আবিদ? তখন ওই আমার সবচেয়ে খারাপ সময় ছিল পুরো মুহূর্তের ভিতরে ওই মোমেন্টটা, যখন আমার আম্মা আমার কাছে এসে এই কথাটা আমাকে জিজ্ঞেস করলো। তো আমি বললাম তো আমি নেচারের উপরে ছেড়ে দিচ্ছি, আমি বিশ্বাস করি এগুলোর রেজাল্ট যারা এগুলো করছে তারা ন্যাচারালি পাবে। এটা খারাপ লাগার বিষয়, স্বাভাবিক ব্যাপার না? আপনার প্রিয়জন থাকতে পারে, আপনার আপনজন থাকতে পারে, প্রত্যেককে তো এই মিথ্যাগুলো যেহেতু আমার সাথে তারা সম্পৃক্ত, তাদেরকে এগুলো শুনতে হয়েছে, মজা নিচ্ছে অনেকে এগুলো নিয়ে। এগুলো বলতে গেলে ভাই এগুলো ভাষা কিংবা ইমোশন দিয়ে এগুলো প্রকাশ করা যায় না। এমনও দিন গেছে আমি বারান্দায় দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছি যে আপনি তো চেনেন আমাকে, তাহলে আজকে এগুলো কেন হচ্ছে? ধরে নিছি বাংলাদেশের নোংরা রাজনীতি 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্টের পরবর্তী সময়ের যে রাজনৈতিক ছিল, এটা তো একটা লড়াই ছিল, সশস্ত্র লড়াই ছিল, একজন মানে হাসিনার বিরুদ্ধে লড়াই ছিল। ধরেন আমরা রাজনীতি করে আমাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ইজ্জত, সম্মান, মান কিংবা হচ্ছে চরিত্র, এগুলো তো এভাবে অন্তত সোশ্যাল মিডিয়াতে এভাবে অন্তত আঘাতটা ওই সময়টা তো আসে নাই, যে সময়টা 5 আগস্টের পরে আসছে। সুতরাং মানে 5 আগস্টের পরে একটা সময় মনে হয়েছে যে না, রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। এইরকম দিনও আমি কাটাইছি। আমি ভাবছি যে না, মানে অন্তত এই বাংলাদেশের বা পার্সপেক্টিভে একজন মানুষ রাজনীতি করে কখনো সুস্থ থাকতে পারে না। এবং আমরা যে কনসেপ্ট নিয়ে যে ব্রড মাইন্ডেডে রাজনীতি করতে আসছি নিঃস্বার্থভাবে, 16 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা লড়াই করলাম, দুঃসাহসিক লড়াই ছিল এই সময়টাতে। তারপরে এই আন্দোলনকে একদফায় ত্বরান্বিত করবার জন্য ডে 1 থেকে মানে উইদাউট এনি ইন্টারেস্ট কাজ করে গেলাম। 5 আগস্টের ঘটাইলাম, গিয়ে কাউকে বলি নাই যে ভাই আমাকে এইটা দেন, এই ভাগটা দেন, ওই ভাগটা দেন। নিঃস্বার্থভাবে বাসায় ফিরে আসলাম, আবার গণতন্ত্র ফিরানোর জন্য রাজপথে ছিলাম। তাহলে আজকে আমাদেরকে নিয়ে এই ধরনের অপপ্রচার করার সুযোগ পাচ্ছে এবং প্রকৃতি সে সুযোগটা তাদের করে দিচ্ছে। তো এগুলো ভেবে ভেবে মাঝে মাঝে আমি চিন্তা করতাম যে না, রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। এমন দিনও আমি আসলে মানে পার করছি, যেটা সত্য। এটি আজকে বললাম, প্রথম বললাম আজকে এখানে এটা। আবিদ, জুলাই মাস শুরুতেই বলছিলাম যে আপনার আইকনিক একটা আন্দোলনের সময়কার একটা দৃশ্য আপনি বলছিলেন, সম্ভবত ভোরবেলা বলছিলেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। বাংলা নিউজের দর্শকদের জন্য সেই দিনের প্রেক্ষাপটটা যদি একটু বলতেন। সেদিন ছিল 5 আগস্ট সকালে। আর হচ্ছে যে শহীদ মিনারে যখন স্টুডেন্টরা জড়ো হচ্ছিল, তখন এদেরকে সাউন্ড গ্রেনেড এবং গোলাবারুদের মধ্য দিয়ে, টিয়ার গ্যাসের মধ্য দিয়ে এদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় 8:30 9টার দিকে। ওই মুহূর্তেই হচ্ছে স্টুডেন্টরা গিয়ে আশ্রয় নেয় ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং কিংবা ঢাকা মেডিকেলের ভিতরে। তা আমিও সেদিন সকালে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে চারদিকে লড়াই হচ্ছে, কিন্তু শহীদ মিনার মেইন জমায়েত সেটা নষ্ট হয়ে গেল। এখন যদি চাংখারপুলের এই রোডটাও যদি আমরা ছেড়ে দেই, তার মানে তো আমরা ধরেই নিলাম যে হাসিনাকে জিতাই দিচ্ছে এই জায়গায়। ওই মানসিকতা থেকে উপস্থিত আমরা যারা ছিলাম তাদের সবাইকে বললাম চলেন আমরা এই রোডটাতে আবার নাম, আমরা আবার মাঠে নাম। তখন ইনস্ট্যান্ট ধরেন এখানে 150 200 250 লোক এখানে ছিল, এদেরকে সবাইকে ডেকে আনা হয়েছে। আমরা কেউই কাউকে আসলে প্রপারলি চিনতাম না এখানে। সবার একটাই টার্গেট ছিল যে হাসিনাকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই, এবার আমাদের জিততে হবে। ব্যাপারটা হচ্ছে ওই রকম, মানে আমাদের সামনে আর কোনো আশা নাই, কিন্তু আমাদেরকে জিততে হবে, হয় বাঁচো নয় মরো। ব্যাপারটা ছিল ওই রকম পরিস্থিতি। তো ওইরকম পরিস্থিতিতে আমার মনের অজান্তেই সবাই যখন এখানে দাঁড়ালো, আমি আমার মনের অজান্তেই সবাইকে বললাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবে না। আমি বিশ্বাস করি সেনাবাহিনী আমাদের বুকে গুলি চালাবে না। উপস্থিত যারা ছিল কেউ কাউকে আমরা চিনতাম না, জানতাম না, বুঝতাম না। এই কেউ কাউকে ছেড়ে যান না। বয়ানরা দেওয়ার পরে আপনি এখনও ভিডিওটা দেখেন, ছেলে মেয়েগুলো হাত তুললো পড়ে যে আমরা ছেড়ে যাব, আসলেই ছেড়ে যায় না। এই বক্তৃতার পরে আমরা এই ছেলে মেয়েগুলো নেমে গেলাম। নেমে গিয়ে ওইখানে সর্বপ্রথম যে ছেলেটা শহীদ হয়েছে একদম আমার সামনে ছিল, আমার বক্তৃতার সময় আমার ভিডিওতে এখনও দেখা যায় ছেলেটাকে, মানিক মিয়া সাহারি, মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ছিল, নারায়ণগঞ্জ তোলারাম কলেজের স্টুডেন্ট ছিল, তখনও চিনতাম না। সর্বপ্রথম স্নাইপারাটাকে সাহারিক শহীদ হয় একদম ক্লোজ জায়গা থেকে, একদম আমার সামনে থেকে। এরপরে সেই জায়গায় শহীদ হয় ছোট্ট ছেলে আনাস। চিঠি লিখে আসছিল না বাপ মার উদ্দেশ্যে, যদি আর না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত হয়েছে, প্রতিটি ভুলের জন্য সে আনাস ওই স্পটে শাহাদাত বরণ করে। এমন আরও 3 জন স্পট শাহাদাত বরণ করে, স্পট মানে একদম স্পট ডেথ, শাহাদাত বরণ করে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন 2 জন প্রথমে
মারা যাওয়ার পরেও আমরা কিন্তু ছেড়ে দিই না ওই জায়গাটা। এরপর আমি আবার মাইক হাতে এদেরকে বলতেছিলাম যে তোমরা এই ওয়ালগুলোতে ভাঙচুর করো না, এই টিনের ওয়ালে যদি আমরা ভাঙচুর করি আওয়াজগুলোর কারণে পুলিশ আরও বেশি গুলি করতেছে এখানে, আমাদের যত শক্তি আছে আমরা শুধু পুলিশের দিকে শক্তিগুলো ক্ষয় করবো, এখানে ভাঙচুর করো না তোমরা, এখানে আওয়াজ করো না। আবার উপর দিয়ে ভাই বৃষ্টি পড়তেছে, আপনি যে টিয়ার গ্যাস ঝাঁজ কমানোর জন্য আগুন জ্বালাবেন সে সুযোগটা পর্যন্ত আপনার নাই, কিন্তু কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না। দুজন শাহাদাত বরণ করে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে, এই যে এই একজনকে দুইজন নিয়ে যাচ্ছে, কিন্তু বাকি কেউ মাঠ থেকে উঠে যাচ্ছে না। প্রায় 1 ঘন্টার মতো আমরা সেখানে নিরস্ত্র অবস্থায় শুধুমাত্র সাহস নিয়ে লড়াই করাইতেছি। টিয়ার গ্যাস, গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, আরে বাবা এখনও কানে বাজে সাউন্ড গ্রেনেড আওয়াজ, এক এক ধরনের এক এক রকমের সাউন্ড গ্রেনেড। একটা আওয়াজের ঠেলাই তো মানুষ এখানে থাকার কথা ছিল না। এরপর শেষ পর্যন্ত এখানে প্রায় 5 জন এখানে শাহাদাত বরণ করে, এবং আশেপাশে আমাদের ডাইনে বামে যারা ছিল প্রত্যেকের গায়ে হয় ছড়াগুলি লাগছে, না হলে কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাতে গুলি লাগছে। আপনি 10,000 মানুষের সংগ্রামে যতটুকু না হয়, সেখানে 300-200 মানুষের সংগ্রাম মনে তার চেয়ে বেশি স্পিড ছিল। আমার বক্তৃতা কিন্তু গোটা বাংলাদেশের উদ্দেশ্যে ছিল না, ওই সময় আমরা যারা উপস্থিত ছিলাম এই বক্তৃতা ছিল শুধুমাত্র আমাদের জন্য, আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই। মানে একটা যুদ্ধের ময়দানের একটা অংশের যুদ্ধ কীরকম হতে পারে, যে একটা বয়ান আপনি বয়ান দেওয়ার পরে সেই বয়ানে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম, সেই ঐক্যবদ্ধ থেকে আমরা মাঠে নেমে গেলাম, মাঠে কিনে ওই স্পট থেকে 5 জন শাহাদাত বরণ করলো, অনেকে গাজী হয়ে এখান থেকে ফিরল, কিন্তু বিজয় নিয়েই সবাই বাসায় ফিরল। একটা যুদ্ধের ময়দানের জীবন্ত দৃশ্য হচ্ছে 5 আগস্টের ওই চাঙ্খারপুলের দৃশ্যটা। এরপরে তো আপনার হচ্ছে যে আমি মাঝে মাঝে এখনও মানে আশ্চর্য লাগে বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো বা অনেকেই আমাকে যখন আমি যাই আমার সেটে বসলে আমাকে জিজ্ঞেস করে, শুধু এই কথাটাই জিজ্ঞেস করে যে কেউ কাউকে ছেড়ে যায় না। আসলে তো এটা তো ছিল চূড়ান্ত বিজয়ের দিনের লড়াই, কিন্তু আমাদের লড়াই তো ছিল এই 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 পরিকল্পনা, এক দফার পরিকল্পনাটা তো আমি 7 জুন থেকে আমরা আনুষ্ঠানিক মিটিং করছি এটা নিয়ে। এগুলো আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, সব স্ক্রিনশট আমার মেসেঞ্জার গ্রুপে এখনও পর্যন্ত আছে। আমাদের টার্গেটই ছিল আমাদেরকে এক দফায় ত্বরান্বিত করা। এই যে 18 জুলাই এই বসুন্ধরা গেট থেকে শুরু করে আপনার হচ্ছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক ঐতিহাসিক লড়াই ছিলাম ওই দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। জিল্লুরের যে লাশ, আমরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সামনে জিল্লুরের লাশ যখন দেখি, এই জিল্লুরের লাশ তো আমাদের প্রত্যেককে লাশ হয়ে যাওয়ার মতো অনুপ্রেরণা দিছে। আমরা যেন কেউ বেঁচে না থাকি, কিন্তু হাসিনা থাকতে পারবে না। জিল্লুরের লাশ দেখার পর কারোরই মাইন্ড ঠিক ছিল না। সেই জিল্লুরের রক্তমাখা বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশকে সাক্ষী রেখে স্লোগান উত্থিত করেছিলাম, দফা 1 দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ, সম্মিলিতভাবে। সুতরাং 1 দফার স্লোগান তো ওই মানে হচ্ছে যে লাশকে সাক্ষী রেখে রাজপথ থেকে উত্থিত হয়েছে, কোনো ঘর থেকে তো আর 1 দফা আসে নাই। সুতরাং হচ্ছে যে আপনার এদিকের যে সংগ্রামটা ডে 1 থেকে করে গেছি, কিন্তু 5 আগস্ট সকালে চাংখারপুল থেকে যে বেঁচে ফিরছি, কারণ একদম পাশ থেকে তো মারা গেছে আনাস, শাহারিক, এগুলিটা তো আমার উপরেও আসতে পারত। মানে এখনও ওই দৃশ্য আমি আপনাকে বর্ণনা করতে পারবো না ওইখানে কী ছিল, কী মুহূর্ত ছিল। ও ছাদের উপর থেকে স্নাইপার, চারপাশ থেকে গুলি, টিয়ার গ্যাস, কীভাবে বেঁচে আসছি। এখনও আমি জিন্দা, মাঝে মাঝে আমি যখন নীরবে নিভৃতে থাকি তখন আমার মনে হয় আসলে আমাদের জিন্দা থাকার কথা ছিল না, কবর কোথায় হইতো, লাশ কে আনতে যাইতো, আমি তো আমার পরিবারকে চিনি, কিভাবে এটা সহ্য করতো তারা, আমি ভাবনাগুলো সুতরাং জিজ্ঞেস করলেন না হেরে গেলেন না জিতে গেলেন, বাস্তবতা যেটা, আমি যে পরিস্থিতি ফেস করে আসছি, আমি আবিদের জন্য বাংলাদেশের রাজনীতিতে আমার আর কিচ্ছু পাওয়ার নাই। আমি যা দেখেছি, আমার যে দায়িত্ব পালন করেছি, এই রকম সময় আমরা জিন্দা থাকতে, আমরা জীবিত থাকতে বাংলাদেশে আর আসবেও না, আর সে দায়িত্ব পালন কেউ করতেও পারবে না, কিংবা আমাদেরও সেই দায়িত্ব পালন করা লাগবে না। সুতরাং এই যে জীবিত আসছি, জীবিত আছি, শহীদদেরকে স্মৃতিচারণ করতে পারতেছি, এটি আমাদের মানে জীবনের হচ্ছে যে ধরে নেন এটি সফলতা আর কি। সুতরাং আমাকে আপনি কী দিয়ে কিংবা মানে কীভাবে আপনি আমাকে কিসের বিনিময়ে আপনি আমাকে বৃহৎ করবেন, এগুলো আমার তো বেঁচে থাকারই কথা ছিল না। সুতরাং কোনো ইন্টারেস্ট এখন আর কাজ করে না। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে 17 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, বাংলাদেশের রাজনীতিতে ফের কি আওয়ামী লীগ ফিরতে পারবে কি না, আপনার কি মনে হয়? দেখেন, আমাদের যে জেনারেশনটার হাত ধরেই গণ অভ্যুত্থান সুসংগঠিত হয়েছে, একদিকে যেমন রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল
যেমন এই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ছিল এবং রাজনৈতিক দলের উপর নির্যাতন নিপীড়ন নিষ্পেষণগুলো যেমন এই গণঅভ্যুত্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, ঠিক একই সাথে এই পুরো বাংলাদেশের আওয়ামী রাজনৈতিক ঘরানার মানুষ বাদে পুরো জেনারেশনটাকে এক করেই কিন্তু এই গণঅভ্যুত্থানটাকে সফল করা হয়েছে। মানে এই জেনারেশনের 5 বছরের শিশুও মারা গেছে, 2 বছরের শিশু, 5 বছরের শিশু, 4 বছরের শিশু, এরকম অনেক শিশুরও মারা গেছে। তার মানে কি, বাংলাদেশে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে এখন ওই সময়টাতে, সেখান থেকে শুরু করে একদম সিনিয়র লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই গণঅভ্যুত্থানে অবদান আছে। সুতরাং তারা তাদের বন্ধু হারিয়েছে, তারা তাদের আত্মীয় হারিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন এবং শক্তিশালী গণঅভ্যুত্থান ছিল, যেখানে প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। যে মানুষটা 20 বছরে দুনিয়া নিজের চোখে দেখলো, 20 বছর যাবৎ এই বাংলাদেশটা নিজের চোখে দেখলো, সে অন্ধ হয়ে গেল। সে আগামী 50 বছর যদি 70 বছর বাঁচে, 50 বছর যদি সে বেঁচে থাকে, সে কিভাবে বাঁচবে এই দুনিয়াতে? যে আগে দুনিয়া দেখে নাই তার জন্য ভিন্ন কথা, দুনিয়া দেখার পরে আপনি আর দুনিয়া দেখতে পারতেছেন না। সুতরাং এত কিছুর বিনিময়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে গেছে, হাসিনা যেভাবে গণহত্যা বাংলাদেশের মাটিতে চালিয়েছে, ভাই আমি এর আগেও যখন মানুষ বলতো যে হাসিনা পড়বে না 2024 সালের আমিডেমি নির্বাচনও, আমি আমার জুনিয়রদের কাছে আপনি যান যাদের সাথে আমার চলাফেরা ছিল, আমি স্রেফ সবাইকে বলেছি মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হয়ে, স্ট্যাটাস এখনও ফেসবুকে আছে। আমি বলেছি হাসিনা চলে যাবে, কবে যাবে সেটা জানি না, কিন্তু বারংবার বলেছি হাসিনা থাকবে না। 24-এর নির্বাচনের পরে মানসিকভাবে তো ম্যাক্সিমাম মানুষ ভেঙে পড়েছে। আমাদের পরিবার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে আমাদেরকে বলা হয় না দেশের বাইরে চলে যাও, কিচ্ছু হবে না তোমাদেরকে দিয়ে, হবে না। আমি বললাম, আমি চুপসে থাকতাম, অ্যান্সার করতাম না, যেখানে প্রয়োজন হতো এখানে বলতাম যে হাসিনা থাকবে না, থাকে নাই তো। ঠিক ওই নেচারকে ধারণ করেই বলছি, বাংলাদেশের মাটিতে কোনোদিনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, ফাংশন করবে না। এবং আওয়ামী লীগের যে বিচার, গত 17 বছরের অন্যায়ের বিচার তো আছেই, সাথে আছে গণঅভ্যুত্থানের বিচার। সুতরাং এই আওয়ামী লীগের একটা বীজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আর কোনোদিন ফাংশন করবে না, এটাই বাস্তবতা। কিন্তু সম্প্রতি দেখলাম যে একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে শেখ হাসিনা বলেছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং তিনি সারেন্ডার করবেন, তার সাথে তার অন্যান্য নেতাকর্মীরাও থাকবে। আপনার কি মনে হয় ডিসেম্বরে যদি উনি আসেন? এখন উনি যদি আসতে চান, কিংবা আমরা তো চাই উনি আসুক, ওনার বিচারের জন্য গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে ওনার বিচার কার্যকর করবার জন্য। কারণ আমরা ওই সময়টাতে বিশৃঙ্খল পরিস্থিতি ছিলাম, এই জন্য আমরা প্রপারলি নিজেদের স্থিতিশীল করতে গিয়ে আমরা প্রপারলি মানে এদেরকে ধরতে পারি নাই, অনেকে পালিয়ে গেছে। তো উনি যদি দেশে আসতেই চান তো পালিয়ে গেছিলেন কেন? এরশাদও তো স্বৈরাচার ছিল, একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার পতন হয়েছে, তাকেও তো সেও তো দেশ ছেড়ে চলে যায় নাই। কত বড় নিকৃষ্ট স্বৈরাচার হইলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে? সুতরাং সে তো বাংলাদেশকে স্বীকার করে না, সে বাংলাদেশকে ওন করে না, সে বাংলাদেশি, সেটাই তো সে পরিচয় দিতে লজ্জাবোধ করে না। ভারতের মতো রাষ্ট্রকে সে কীভাবে আশ্রয় নিল? তার মানে কি ওই রাষ্ট্র ছিল তার কাছে প্রভু, সে ছিল লেন্দুব দর্জির পুরোপুরি কপি, যার ফলশ্রুতিতে ভারতে গ্যাস রেডি আছে। সে আসুক, আমরা চাই সে আসুক, কিন্তু সে আসবে না। সে হাক ডাক দিচ্ছে, ধরেন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানেই তো ফেসিবাদের বীজ রয়ে গেছে, এরা আপনি অস্বীকার করতে পারবেন না। তো এখন এদের জন্য তো খাদ্য দিতে হবে, এরা বেঁচে থাকবে কি করে? সেক্ষেত্রে এই হাক ডাকগুলো, এই আওয়াজগুলো হচ্ছে এদের জন্য খাদ্য, যে হ্যাঁ আসছে, আসবেন, তো আসুক না, আমরা তো চাই আসুক। বাংলাদেশের মানুষ আইন মানতেছে, আইন মানে এটা ঠিক আছে, কিন্তু হাসিনার ব্যাপারে বাংলাদেশের মানুষ আইন মানবে কিনা বাংলাদেশের মানুষই জানে। সরকার কখন তাকে অ্যারেস্ট করবে বাংলাদেশের মানুষই তাকে তা ভাগে পাবে না। সুতরাং এই গণহত্যা চালিয়ে এই জুলাইকে যারা এখনো পর্যন্ত অবনমিত করতে চায়, বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার শরীফিল এখনো পর্যন্ত করে নাই, সেই সংগঠন, সেই দল বাংলাদেশের মাটিতে কোনোদিন ফাংশন করবে? সরি বলার পরও কি ফাংশন করতে দেওয়া হবে? প্রশ্নই আসে। কথা একটাই ভাই, আমরা টেলিভিশন সেটে যখন বসি কিংবা বিভিন্ন জায়গায় যখন বসি, গণতন্ত্র মানেই মত এবং পথের পার্থক্য, খুব স্বাভাবিক ব্যাপার। আর এটার জন্য গত 17 বছর লড়াই করেছে। গণঅভ্যুত্থানের পক্ষে অনেক শক্তি আছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মত এবং পথের ভিন্নতা তৈরি হয়েছে, কিন্তু এই মত এবং পথের ভিন্নতা মানে জুলাইয়ের ব্যাপারে অনৈক্য না। সুতরাং জুলাইকে আমরা বাঁচিয়ে রাখবো, জুলাইয়ের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব, হয় আমরা বাঁচব, না হলে আমাদের
যারা শত্রুপক্ষ আছে এরা বাঁচবে। সুতরাং ওই ব্যাপারে পতিত স্বৈরাচারের বেড়াতে মরা বাঁচার লড়াই, সেখানে কোনো আছে যে দয়া মায়ার লড়াই, ওইটা না, ওইটা হচ্ছে মরা বাঁচার লড়াই। হয় আমরা থাকবো, হয় পতিত স্বৈরাচারের ডিসপেন্সার থাকবে। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যুদ্ধ, যুদ্ধ এখনো থেমে যায় নাই। 5 আগস্টের যুদ্ধ এখনো জারি আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে।